ওই তড়িৎ রসায়ন থেকে একটা পেইড কোশ্চেন আছে, যে সবসময় এই কোশ্চেনটা আসে যে তোমার এরকম দুইটা পাত্র দেওয়া থাকে, এর ভিতরে একটা অ্যানোড হয় আর একটা ক্যাথোড হয়, এমন তোমার দুইটা তড়িৎদ্বার দেওয়া থাকে। এরপরে তোমাকে বলা হয় কোষ বিভবটা নির্ণয় করতে। এখন এই কোষ বিভব নির্ণয় করতে গিয়ে আমরা নানা ধরনের সমস্যার সম্মুখীন হই, যে কখন যে অ্যানোড পজিটিভ, কখন যে অ্যানোড নেগেটিভ, তড়িৎচালক বল এটা কি প্রমাণ অবস্থা চাইছে নাকি অপ্রমাণ অবস্থায় নার্নস স্যারের সূত্র চাইছে। তো এই ধরনের কনফিউশন দূর করার জন্য আজকে আমরা মূলত কনসেপ্ট ক্লিয়ারিং একটা ক্লাস নেব, যে আমরা এই অধ্যায় রিলেটেড সকল কনসেপ্ট আগে মাথায় নিতে চাই, কারণ না হলে আমাদের সমস্যা হয় যে কখন জারণ বিভব, কখন বিজারণ বিভব, এটা কি জারণ বিভব না বিজারণ বিভব, সক্রিয়তা সিরিজের উপরে কি অ্যানোড নাকি ক্যাথোড, অ্যানোড কি পজিটিভ নাকি নেগেটিভ, নাকি তড়িৎ বিশ্লেষ্য কোষ আর তড়িৎ রাসায়নিক কোষ ভেদে পজিটিভ নেগেটিভ আবার চেঞ্জ হয়ে যায়। এই কনসেপ্টগুলো আমরা মূলত ক্লিয়ার করব। ফার্স্ট অফ অল দেখো, আমরা এখানে তিনটা টাইপ সাজায় ফেলাইছি। এই তিনটা টাইপ মানে কি জানো? ঘুরে ফিরে এই তিনটার ভিতর থেকে কোশ্চেন আসে। ফার্স্টে দেখো একটা বলা আছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোষের তড়িৎচালক বল নির্ণয়। কোষের তড়িৎচালক বল নির্ণয় আমরা করছি না, বাট এটা প্রমাণ অবস্থা না অপ্রমাণ অবস্থা, এই কনফিউশনগুলো আমরা দূর করব। এরপরে আছে বি আয়নের দ্রবণ 10 তার পাত্রে রাখা যাবে কিনা, পাত্রে রাখা যায় কিনা, এগুলো এমসিকে আমরা শর্টে করব, বাট সৃজনশীলেও আসে। এরপর টাইপ 3তে আমরা দেখব কোষ বিক্রিয়ার স্বতঃস্ফূর্ততা, কোষ বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হয় কিনা বাট প্রমাণ অবস্থায়। হ্যাঁ, তার মানে আমরা তিনটা টাইপ আইডেন্টিফাই করছি, প্রমাণ অবস্থা শিখব, অপ্রমাণ অবস্থায় শিখব, আর তোমার পাত্রে রাখা যায় কিনা। সবগুলোই যাই তুমি বলো না কেন, বেসিক কনসেপ্ট হলো তড়িৎচালক বল নির্ণয়, বা তোমার ওই যেটা আমরা নির্ণয় করতেছিলাম, হ্যাঁ, ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স। দেখো ফার্স্টে আমরা আগে তোমাকে বলি যে তোমার কোষটা দেয়া আছে, এখানে তো একটা কোষ দেয়া আছে, এটি কি তড়িৎ বিশ্লেষ্য কোষ নাকি তড়িৎ রাসায়নিক কোষ? একটু কষ্ট করে কমেন্ট সেকশনে জানাবা যে এটি কি তড়িৎ বিশ্লেষ্য কোষ নাকি তড়িৎ রাসায়নিক কোষ। তুমি আগে তার আগে আমাকে বলো, কোষ আমরা দুইটা ভাগ করি না, একটা তোমার তড়িৎ বিশ্লেষ্য, আর একটা হলো তোমার তড়িৎ রাসায়নিক। লেখা লাগবে না, তোমাদের লাস্টে হ্যান্ড নোট দিয়ে দেওয়া হবে অধ্যায়ের উপরে। হ্যাঁ, তড়িৎ বিশ্লেষ্য কোষ আর তড়িৎ রাসায়নিক কোষ, এর ভিতরে বেসিক যদি তোমার ক্লিয়ার থাকে তুমি বলতে পারবে যে এইটি কি তড়িৎ বিশ্লেষ্য নাকি তড়িৎ রাসায়নিক কোষ, বলো তো। তারপর তুমি আমাকে বলো তড়িৎ বিশ্লেষ্য কোষ মানে কি আর তড়িৎ রাসায়নিক কোষ মানে কি। তড়িৎ রাসায়নিক কোষ মানে জানো তুমি, রাসায়নিক শক্তি তোমার তড়িৎ শক্তিতে কনভার্ট হয়, আর তড়িৎ বিশ্লেষ্য কোষ মানে তড়িতের একটা উৎস যুক্ত থাকবে, এই তড়িৎকে কাজে লাগায় একটা দ্রবণকে বিশ্লিষ্ট করবে। তাহলে তড়িৎ বিশ্লেষ্য কোষ হলো তোমার তড়িৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে কনভার্ট করবে। তো এই দুইটা বেসিক আইডিয়া তুমি রাখতে পারবে না, যে তড়িৎ রাসায়নিক কোষ হলো রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে, আর তড়িৎ বিশ্লেষ্য কোষ তড়িৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে কনভার্ট করে। তাহলে বলো তো, তড়িৎ বিশ্লেষ্য কোষ তড়িৎ শক্তি থেকে রাসায়নিক শক্তি পাবে, তাহলে তড়িৎ শক্তি দেওয়ার জন্য একটা তড়িৎ উৎস দরকার হয়। বলো তো এই চিত্রে কি কোনো তড়িৎ উৎস আছে? তোমার ব্যাটারি আছে? হ্যাঁ, এটি কিন্তু ব্যাটারি না, এটা কিন্তু গোল দেয়া, তার মানে এটা গ্যালভানোমিটার। বাট এখানে কোনো ব্যাটারি আছে? তড়িতের কোনো উৎস আছে? নেই তো। তড়িতের যদি উৎস থাকে, চেনার সহজ উপায়, তড়িৎ বিশ্লেষ্য কোষ সহজে চেনা যায় কীভাবে জানো? তড়িৎ উৎস থাকে। কারণ কি? কারণ তড়িৎ শক্তি তোমার রাসায়নিক শক্তিতে কনভার্ট হয়, তাই তড়িৎ বিশ্লেষ্য কোষ চিনবা তড়িৎ উৎস আছে কিনা। তাহলে তোমাকে আমি যখনই কোশ্চেন করছি যে এইটা তড়িৎ বিশ্লেষ্য নাকি তড়িৎ রাসায়নিক, তুমি কি বলবা? এইটা হলো তড়িৎ বিশ্লেষ্য না তড়িৎ রাসায়নিক? তড়িৎ রাসায়নিক কোষ। কেন? এখানে কোনো তড়িৎ উৎস সংযুক্ত নেই, পারবো না। এরপর কথা হয়েছে অ্যানোড আর ক্যাথোড, কখন যে অ্যানোড পজিটিভ আর কখন যে অ্যানোড নেগেটিভ, এইটাও তড়িৎ বিশ্লেষ্য কোষ আর তড়িৎ রাসায়নিক কোষ ভেদে আলাদা। দেখো তড়িৎ রাসায়নিক কোষে তোমার অ্যানোড হলো ঋণাত্মক তড়িৎদ্বার, কখন? তড়িৎ রাসায়নিক কোষের ক্ষেত্রে। তবে তড়িৎ বিশ্লেষ্য কোষের ক্ষেত্রে আবার এই সেম অ্যানোডই তোমার ধনাত্মক তড়িৎদ্বার হিসেবে কাজ করে। তাই আগে আমাদের যখন কোশ্চেন আসে অ্যানোড ধনাত্মক না ঋণাত্মক, এরকম কিন্তু কোশ্চেন আসে না। অবশ্যই সেখানে স্পেসিফিকভাবে উল্লেখ থাকতে হবে যে তোমার তড়িৎ বিশ্লেষ্য কোষ নিয়ে স্যার কথা বলতেছেন নাকি তড়িৎ রাসায়নিক কোষ। তাহলে বলো তড়িৎ বিশ্লেষ্য আর তড়িৎ রাসায়নিক এইটুক চিনছি না? এরপর তুমি আমারে বলো তাহলে আমরা আলটিমেট কী চাচ্ছি জানো? এই সৃজনশীলে একটা তড়িৎ রাসায়নিক কোষ নিয়ে কাজ করতে চাচ্ছি। এখন এই তড়িৎ রাসায়নিক কোষ নিয়ে কাজ করার আগে আরও একটা জিনিস তোমাকে বলি, অ্যানোডে আজীবনী জারণ বিক্রিয়া হয়। কি বলছি? অ্যানোডে আজীবন তোমার জারণ বিক্রিয়া হয়। মনে করো অ্যানোডে অলওয়েজ জারণ বিক্রিয়া হবে, সেটা তোমার তড়িৎ বিশ্লেষ্য হোক বা তড়িৎ রাসায়নিক কোষ। তাহলে অ্যানোডে যদি জারণ বিক্রিয়া হয়, জারণ মানে ছাড়ন না, তাহলে তুমি আমাকে বলো A2+ কনভার্ট হয়েছে, এটি কি বিক্রিয়া?
জারণ বিক্রিয়া না? কারণ তুমি যদি এটাকে একটু ভেঙে লেখো, আগে ছিল এ দুইটা ইলেকট্রনের ঘাটতি হয়েছে, তার মানে দুইটা ইলেকট্রন ত্যাগ করে সে A2 প্লাসে কনভার্ট হয়েছে। তাহলে এটা একটা জারণ বিক্রিয়া নির্দেশ করে না? যেখানে তোমার বিক্রিয়ক হিসেবে ছিল এ, প্রোডাক্টে তুমি পাইছো A2 প্লাস। তাই কখনো যদি পাও A বাই A2 প্লাস ইকুয়াল টু সামথিং যাই থাকুক প্লাস 0.76 ভোল্ট এমন থাকলো, এটা কি বুঝে বলো তো? তোমার কাজ হচ্ছে আগে আইডেন্টিফাই করা। এখানে স্যার প্রথমে বামে যেটা দিছেন এটা জারণ বিক্রিয়া নির্দেশ করে না বিজারণ বিক্রিয়া নির্দেশ করে? দুইটা দেয়া থাকে, তার প্রথমটা আমরা বলি বিক্রিয়ক, তারপরেরটা হলো উৎপাদ। এই সিকোয়েন্স চেঞ্জ হবে না আজীবন। এইটা যদি বিক্রিয়ক হয়, এ যদি বিক্রিয়ক হয় আর A2 প্লাস যদি উৎপাদ হয়, তার মানে এটা নির্দেশ করে বিক্রিয়ক এ উৎপাদ A2 প্লাস। তাহলে এখানে কি ইলেকট্রনের গ্রহণ হয়েছে নাকি দান হয়েছে? অবশ্যই দুইটা ইলেকট্রনের ত্যাগ হয়েছে। তাহলে এটা একটা জারণ বিক্রিয়া নির্দেশ করে। তাহলে এই সংকেতিক চিহ্নটা দিয়ে তোমার সামনে যেটা থাকবে এইটা তার জারণ বিভব নির্দেশ করবে। তাহলে ঠিক একই জিনিস, এটা যদি A2 প্লাস বাই এ ইকুয়াল টু মাইনাস 0.76 ভোল্ট থাকতো, তোমার বুঝতে হবে যে প্রথমটা তো তোমার বিক্রিয়ক, তারপরটা উৎপাদ, তার মানে বিক্রিয়কে ছিল A2 প্লাস, উৎপাদে তুমি পাইছো এ। এই যে বিক্রিয়ক আর উৎপাদ এটা কখন হয়? দুইটা ইলেকট্রনের ঘাটতি থেকে ঘাটতি পূরণ করছে, তার মানে দুইটা ইলেকট্রন সে গ্রহণ করছে। তাহলে দুইটা ইলেকট্রন গ্রহণ, এটা কি বিজারণ বিক্রিয়া না? তাহলে এইখানে যে মানটা স্যার দিছে এটা দেখে বুঝতে হবে এটা তার বিজারণ বিভব। তাহলে স্যার তোমাকে জারণ বিভব দিল নাকি বিজারণ বিভব দিল এটা আমার আইডেন্টিফাই করতে হবে। হ্যাঁ, এই যে মান দেয়া থাকে সৃজনশীলের জন্য, তাই স্যার তোমাকে কোনটা দিছে জারণ বিভব না বিজারণ বিভব বোঝার একমাত্র উপায় তোমার বিক্রিয়ক থেকে উৎপাদে তুমি যাবা, বিক্রিয়াটা কি জারণ বিক্রিয়া নাকি বিজারণ বিক্রিয়া, পারবা না আইডেন্টিফাই করতে? এখন আমরা ম্যাথে কিন্তু ঢুকিনি, কেবল বেসিক আলোচনা হচ্ছে তোমার। এরপর দেখো, এরপর আমরা তোমারে বলছি যে যত ধরনের ফরম্যাটই আসুক না কেন আমাদের কি নির্ণয় করতে বলো তো? তড়িৎচালক বল। তড়িৎচালক বল বা ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স, ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স। এখন এই ইএমএফ দুইটা অবস্থা আমরা নির্ণয় করি। কি কি জানো? ই নট দিয়ে প্রকাশ করি আমরা, দেখবা ই নট সেল, আর অনেক ক্ষেত্রে লেখা দেখবা ই সেল। হ্যাঁ, এই দুইটাই আমাদের মূলত লাগে। একটা তোমার ই নট সেল আর একটা ই সেল। নট মানে প্রমাণ অবস্থা বোঝায়, ই নট সেল মানে প্রমাণ অবস্থায় কোষের তড়িৎচালক বল। এখন কথা হচ্ছে তাহলে প্রমাণ অবস্থা আবার কি? প্রমাণ অবস্থার শর্ত আমাদের জানতে হয়। যখন তোমার কোশ্চেনে 1 ATM 0 ডিগ্রি সেলসিয়াস আর দ্রবণের ঘনত্ব 1m, হ্যাঁ, এই তিনটে শর্ত মানে তিনটাই মানতে হবে। একটা মানলো আর একটা মানলো না এমন কিন্তু হবে না। এই তিনটা শর্তই যদি কখনো মানে তোমার উদ্দীপক, তাহলে তুমি বুঝবে এটা প্রমাণ অবস্থা নির্দেশ করে। আর যদি এই শর্ত তোমার না মানে, তাহলে তোমার এটা অপ্রমাণ অবস্থা। এখন কথা হচ্ছে যে প্রমাণ অবস্থা আর অপ্রমাণ অবস্থা আমি আইডেন্টিফাই করা শিখলাম। তাহলে প্রমাণ অবস্থায় ই নট সেলের ইকুয়েশনটা আমার জানতে হবে যে সূত্রটা কি। ঠিক একইভাবে অপ্রমাণ অবস্থায় যে নানস স্যার একটা সূত্র দিছিল ওই সূত্রটাও তোমার জানতে হবে। তাহলে ফার্স্ট অফ অল আমরা একটু প্রমাণ অবস্থা নিয়ে কথা বলি। প্রমাণ অবস্থার শর্ত তো জানি যে 1 ATM 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আর যদি তোমার দ্রবণের ঘনত্ব, হ্যাঁ, এই যে জিনিসটা দেওয়া রয়েছে না তোমার দ্রবণ, দেখো এখানে ঘনত্ব 0.1m, এখানে 0.2m, বাট প্রমাণ অবস্থা হবে তখনই যখন তোমার 1m দেওয়া থাকবে। তাহলে প্রমাণ অবস্থা তুমি বুঝলাম। তাহলে প্রমাণ অবস্থায় ইএমএফ নির্ণয়ের সূত্র কি? ই নট সেল ইকুয়াল টু অ্যানোডের জারণ বিভব যোগ ক্যাথোডের বিজারণ বিভব। কি বলছি? অ্যানোডের জারণ বিভব আমরা সহজে OX অক্সিডেশন দিয়ে প্রকাশ করি না, আর ক্যাথোডের বিজারণ বিভব যাকে আমরা রিডাকশন দিয়ে প্রকাশ করি। এখন জারণ বিভব আর বিজারণ বিভব কি জিনিস এটা আমরা দেখি একটু বলছি কিন্তু একবার, যে আচ্ছা বলো তো A2 প্লাস এটা কি বিক্রিয়া নির্দেশ করে? আগে ছিল এ, হইছে A2 প্লাস, মানে দুইটা ইলেকট্রনের ঘাটতি হয়েছে, জারণ বিক্রিয়া। তাহলে এইটা তার জারণ বিভব। এইটা আগে ছিল বি, পরে এসে B3 প্লাস, তিনটা ইলেকট্রনের ঘাটতি হয়েছে, তাহলে এইটাও তার জারণ বিভব। তাহলে এ এর জারণ বিভব স্যার দিছে তোমাকে, বি এর জারণ বিভবও স্যার তোমাকে দিছে। আর তোমরা জানো এতদিনে যে জারণ বিভবের মান যা ওই ধাতুর জন্য বিজারণ বিভবের মানটা একদম সেম, জাস্ট তোমার চিহ্নটা আলাদা হয়। তাহলে বলো ই নট সেল ইকুয়াল টু অ্যানোডের জারণ বিভব আর ক্যাথোডের বিজারণ বিভব। আমরা কোথা থেকে আলোচনা কোথায় গেছি টের পাইছো? আমরা ছিলাম ইএমএফে। এখন ইএমএফ দুইভাবে নির্ণয় করা যায় তোমার, ই নট প্রমাণ অবস্থা
আর একটা তোমার অপ্রমাণ অবস্থা। আমরা এই প্রমাণ অবস্থা নিয়ে কথা বলতেছি। প্রমাণ অবস্থায় ই নট সেল ইকুয়াল টু অ্যানোডের জারণ বিভব যোগ ক্যাথোডের বিজারণ বিভব। এখন কথা হয়েছে যে তাহলে জারণ বিভব বিজারণ বিভব তুমি চিনছো, বাট তোমার কনফিউশন কোথায় এখন? অ্যানোড আর ক্যাথোড শনাক্তকরণ। এই অ্যানোড আর ক্যাথোড নিয়ে আমরা একটু কথা বলতে চাই। অ্যানোড ক্যাথোড কীভাবে চিনবা? একটা চেনো, তাহলে বাকিটা এমনি চেনা যাবে, কারণ দুইটা নিয়ে তো কাজ। অ্যানোড হলো অধিক সক্রিয় যে ধাতু, তাকে আমরা অ্যানোড বলি। আমাদের বইতে ধাতুর সক্রিয়তা একটা সিরিজ আছে, এটা কিন্তু সক্রিয়তা সিরিজ না, এটা হলো আমাদের বিজারণ বিভবের একটা সিরিজ দেওয়া আছে। বাট এই বাম সাইডে এটা না সক্রিয়তার সাথে মিলে, যে হেলি না কে রুবি না সরি, এটা হলো তোমার খাট ধাতু। বাট কে না ম্যাগাবের এলো যেন ফিরে শোনা পাবে, হাই কাপুরুষা যে জি পেটাবে আমায়, এমন একটা সিকোয়েন্স ছিল না? ওইটা কিন্তু আমাদের ধাতুর সক্রিয়তা সিরিজ। উপরেগুলো ছিল সক্রিয়, নিচে আস্তে আস্তে কমতে 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 সোনার দিকে চলে গেছিলো, সোনা সব থেকে নিষ্ক্রিয়। তাই উপরে সক্রিয় ধাতু থাকে, ওই সিরিয়ালটা একটু কষ্ট করে মনে রাখতে হবে, নিচের দিকে তোমার নিষ্ক্রিয় ধাতু। এখন কথা হয়েছে অ্যানোড তুমি কিভাবে চিনবা? আমরা সহজে চিনি কীভাবে জানো? অ্যানোড চেনার উপায় অধিক সক্রিয় একটা পয়েন্ট। তোমার যে দুইটা ধাতু আমি দেই, এর ভিতরে ওই সক্রিয়তা সিরিজ ওয়াইজ যেটা অধিক সক্রিয় তুমি বলবা ওইটা হলো অ্যানোড। এরপর আরেকটা আছে, মনে করো তোমার ধাতুর নাম দেওয়া থাকলে তো তুমি এই সিরিয়ালে মিলাইতে পারতেছো, বাট এইখানে দেখো এ বি দেওয়া আছে, একটা সাংকেতিক চিহ্ন দেওয়া আছে। তাহলে এখন তুমি কি করবা? তুমি একটু মাথা খাটাও। এই যে তোমার তড়িৎ দ্বার লেখা অনেকগুলো, ডান পাশে তাদের বিজারণ বিভব লেখা। বলো তো বিজারণ বিভব একদম উপরে মানটা দেখো -3.04। এরপর একটু নিচে আসো, মানটা একটু বাড়ছে -2.92। হ্যাঁ, সামনে মাইনাস আছে, তার মানে কিন্তু মানটা বাড়ছে, বড়র দিকে যাচ্ছে। ঋণাত্মক থেকে আস্তে আস্তে বড়র দিকে যেতে যেতে হাইড্রোজেনের কাছে যখন গেল তখন কিন্তু 0 হয়ে গেছে। তাহলে উপরে হলো তোমার মানটা সব থেকে কম, আর তোমাদের বইতে যে ছকটা দেওয়া আছে এটা কিন্তু বিজারণ বিভবের মান, জারণ না। তাই বিজারণ বিভবের মান দেখো যত কম সে তত সক্রিয় ধাতু। তারপরে আস্তে আস্তে নিচে দেখো নিষ্ক্রিয়, হাইড্রোজেন হয়ে গেছে, সিলভার হয়ে গেছে, এরপরে সোনা আছে। তাই তোমার সহজ চেনার উপায় হলো ধাতু দেওয়া থাকলে তো তুমি নাম দেখে বলে দিতে পারছো, কারণ সিরিজ তোমার মাথায় রয়েছে, কে সক্রিয় বেশি সে অ্যানোড। বাট যখন তোমার এ বি এক্স ওয়াই জেড চলে আসে করছে তখন তুমি কি করবা? তুমি মনে করো এই যে এগুলা এক্স ওয়াই জেড হয়ে গেছে, এক্স ওয়াই জেড পি কে লেমন পি কিউ আর এস টি যাই হোক, তারপরে তোমাকে আমি যদি বিজারণ বিভবের মান দিই, তুমি তাহলে বলবা না বিজারণ বিভবের মান যদি কম হয় তাহলে সেটা উপরে, সে আপনি এক্স ওয়াই দিয়ে এগুলো সরাই দেন। বাট বিজারণ বিভবের মান কম হলে তার অবস্থান উপরে, তার মানে সে অধিক সক্রিয়, তার মানে সে অ্যানোড। তাই একটু কঠিন যদি লাগে তুমি এইভাবে মনে রাখবা, বি কম বাম। কি বলছি? বি কম বাম মানে কি? বিজারণ বিভব কম হলে বাম তড়িৎদ্বার। আর তুমি কি জানো যে তড়িৎ কোষ যে সাজানো হয় আজীবন, হ্যাঁ, এগুলো আমাদের যেহেতু প্যাটার্ন ওইভাবে ঠিক থাকতেও পারে নাও থাকতে পারে, বাট ইলেকট্রোকেমিস্ট্রির বেসিক কনসেপ্ট হলো তোমার একটা কোষ যদি তুমি সাজাও তাহলে অবশ্যই তোমার বাম পাশে অ্যানোড রাখতে হয়। তাহলে আমরা বি কম বাম দিয়ে কী মনে রাখি? অধিক সক্রিয়, এটা তো বুঝছি। এখন কথা হচ্ছে যে আপনার যদি এক্স ওয়াই জেড এ বি সি এরকম দেওয়া থাকে তখন আমরা মনে করবো বি কম বাম ফর্মুলা, মানে কি বিজারণ বিভব তো আমার দেওয়া থাকবে, অথবা জারণ বিভব থাকলে আমি বিজারণে কনভার্ট করতে পারবো না, চিহ্ন চেঞ্জ করে। এখন বি কম বাম মানে বিজারণ বিভব কম হবে বাম তড়িৎদ্বারের, আর বাম তড়িৎদ্বার হিসেবে অলওয়েজ কাজ করে অ্যানোড। তাহলে বলো তোমার যদি ধাতু দেওয়া থাকে সক্রিয়তা সিরিজ থেকে তুমি অ্যানোড শনাক্তকরণ করতে পারো, বাকিটা ক্যাথোড। এরপর বি কম বাম এ বি সি ডি এক্স ওয়াই জেড দেওয়া থাকলে বি কম বাম বিজারণ বিভব কম হলে বাম তড়িৎদ্বার বা অ্যানোড। হ্যাঁ, আমরা এক্সাম্পলে যাবো, বাট আগে তুমি বুঝছো কিনা বলো। আরেকটা কথা বলি, আমাদের যে পাত্রে রাখা যাবে কি না যাবে ম্যাথগুলো, যে অমুকের পাত্রে তমুকের দ্রবণ রাখা যাবে কি না, ওইগুলো করার শর্টকাট কি জানো? যার পাত্র তাকে অ্যানোড বিবেচনা করা। কি বলছি? যার পাত্র তাকে অ্যানোড বিবেচনা। দেখো তোমার একটা কোশ্চেন আমরা দেখি, টাইপ 2 এর দিকে তাকাও। বি আয়নের দ্রবণ দস্তার পাত্রে রাখা যাবে কিনা? বি আয়ন একটা দেয়া আছে, আমি চিনিও না, বি কে এক্স ওয়াই জেড এর মতো, বাট বি আয়নের দ্রবণটা দস্তার পাত্রে রাখা যাবে কিনা, তার মানে কি জানো? এই একটা পাত্র দেওয়া আছে যেটা জিঙ্ক বা দস্তার, এর ভিতরে স্যার চাচ্ছেন তোমার বি আয়নের একটা দ্রবণ, হ্যাঁ, বি আয়নের একটা দ্রবণ রাখতে, এটা রাখা যাবে কিনা। এখন কথা হচ্ছে যদি রাখা যায় তার মানে জিঙ্ক আর এই বি কোনো বিক্রিয়া করে না, তার মানে একটা পাত্রের ভিতরে রেখে দিলে সে ভালোভাবে থাকতেছে। বাট যদি এরা বিক্রিয়া করে তাহলে দেখো তো
মনে করো বিক্রিয়া করলো, তাহলে এখান থেকে ফুটো হয়ে B3+ বের হয়ে যাবে না? যদি বিক্রিয়াই করে, জিঙ্কের পাত্রের সাথে যদি বিক্রিয়া করে, তাহলে তো এটা ফুটা হয়ে যাবে, তা রাখা যাবে না। তাহলে আমাদের কাজ হয়েছে এই সৃজনশীলগুলো সলভ করার জন্য যার পাত্র তাকে আমরা অ্যানোড ধরে নিব। যার পাত্র মানে কি বলতো, এখানে দস্তার পাত্র বলা আছে, তাহলে আমরা ধরে নেব জিঙ্ক বা দস্তা হলো অ্যানোড, বাকিটা ক্যাথোড। তারপরে যদি আমরা মান পজিটিভ পাই তাহলে বলবো রাখা সম্ভব না, আর নেগেটিভ পাইলে বলবো সম্ভব। হ্যাঁ, ওটা আমরা স্বতঃস্ফূর্ততায় যাব, বাট আগে আমরা অ্যানোড নিয়ে কথা বলতেছিলাম। তুমি আমাকে বলো, অ্যানোডের এই তিনটা জিনিস মাথায় রাখতে পারবো না? অধিক সক্রিয় ধাতু অ্যানোড, বিজারণ বিভব কম হলে বামতরিদ্বার বা অ্যানোড, আর তোমার যার পাত্র নিয়ে যখন কাজ করবো তখন যার পাত্র, দ্রবণ না কিন্তু, যার পাত্র তাকে অ্যানোড। এটি ছিল আমাদের অ্যানোড শনাক্তকরণ। তাহলে বলো, আমরা চাচ্ছি প্রমাণ অবস্থায় ইএমএফ নির্ণয়। ইএমএফ প্রমাণ অবস্থায় নির্ণয়ের সূত্র হলো তোমার অ্যানোডের জারণ বিভব যোগ ক্যাথোডের বিজারণ বিভব, তাই না? এখন আমরা বলো, আমরা তাহলে আগে টাইপ 3 নিয়ে কাজ করি। টাইপ 3তে একটা ম্যাথ আছে, প্রমাণ অবস্থায় কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটবে কিনা। তাকে তোমাকে বলে রাখি, স্বতঃস্ফূর্তভাবে ঘটবে না, বিক্রিয়া হবে। স্বতঃস্ফূর্ত কখন হয় জানো? যখন ই নট সেল ইকুয়াল টু প্লাস পজিটিভ পাওয়া যায়, তখন তার মানে বিক্রিয়া হবে। তার মানে তুমি একটা গ্যালভানোমিটার দিলে তখন বিক্ষেপ দিবে। তাই স্বতঃস্ফূর্ত বিক্রিয়া বলতে বোঝায় যে তোমার ই নট সেলের মানটা তুমি বের করো প্রমাণ অবস্থা যেহেতু, তাহলে ই নট। প্রমাণ অবস্থায় কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্ত ঘটবে কিনা, তাহলে তোমার টার্গেট কি? ই নট সেলটা বের করা। তাহলে বলো, ই নট সেলের ইকুয়েশন কি হবে? ই নট সেল ইকুয়াল টু অ্যানোডের জারণ বিভব যোগ তোমার ক্যাথোডের বিজারণ বিভব, পারবে না? এরপরে কথা হয়েছে অ্যানোড আর ক্যাথোড তুমি শনাক্তকরণ করবা কিভাবে? তোমার আছে দুইটা, A2+ ইকুয়াল টু এত সার দিছে, B3+ ইকুয়াল টু এত সার দিছে। এখন কথা হয়েছে এদের দুইজনের ভিতরে এ আর বি এর ভিতরে কে অ্যানোড আর কে যে ক্যাথোড, এইটা তোমার আইডেন্টিফাই করা। এই জন্য আমরা একটু আগে বলছি অ্যানোড কীভাবে চিনে। ধাতু যদি দেয়া থাকতো নাম, তাহলে কিন্তু আমি বলে ফেলাইতাম যে হ্যাঁ সক্রিয়তাশীল যে ও উপরে ও অ্যানোড, শেষ। বাট এখন তো আমার দুইটা এ বি অজানা হয়ে গেল, তাহলে এখন অ্যানোড কি? বি কম বাম, বিজারণ বিভব কম হলে বাম তরিদ্বার। বলো তো এটা কি জারণ বিভব না বিজারণ বিভব? আগে ছিল এ, হয়েছে A2+, তাহলে জারণ বিভব। তোমার কাজ হবে রাফে দুইজনের বিজারণ বিভব বের করা। স্যার যাই দিক তুমি বিজারণ বিভব বের করো, আর বিজারণ বিভব থাকলে তো আলহামদুলিল্লাহ। তাহলে তোমার A2+ এর একটা মান আছে, তাহলে A2+/A এটার মান কী হবে? এটার যে চিহ্নটা চেঞ্জ হবে, -2.36 ভোল্ট। ঠিক একইভাবে এটাও জারণ বিভব দেয়া, তাহলে এর বিজারণ বিভবটা বের করো। B3+/B ইকুয়াল টু কত হবে? এটা প্লাস আছে তাহলে মাইনাস হবে, -0.74 ভোল্ট। তাহলে বলো দুইজনের বিজারণ বিভব তুমি বের করে ফেলাইছো। এখন বি কম বাম, বিজারণ বিভব কম হলে বাম তরিদ্বার। বলো তো এই দুইটার ভিতর কম কি? এ না? তাহলে তুমি এখান থেকে একটা সিদ্ধান্তে যাইতে পারো, এ হলো তোমার অ্যানোড। দেখো এই দুইটা মানের ভিতরে এর আগে মাইনাস আছে কিন্তু, তার মানে কিন্তু এই কম। তাহলে বিজারণ বিভব কম হলে বাম তরিদ্বার বা অ্যানোড, তার মানে তুমি এই সিদ্ধান্তে গেলা এ হলো অ্যানোড, বি হলো ক্যাথোড। ঠিক আছে, তাহলে তোমার অ্যানোড তুমি চিনলা, ক্যাথোড তুমি চিনলা। তাহলে এবার বলো অ্যানোডের জারণ বিভব, এটা তো তোমার অ্যানোড, এটুকু তো আইডেন্টিফাই করছো, এর জারণ বিভবটা লাগবে। বলো তো স্যার তোমাকে যেটা দিছে এটাই জারণ বিভব না? কারণ A2+ এর যে মানটা দিছে, তাহলে বসাও +2.36 যোগ সূত্রের ক্যাথোডের বিজারণ বিভব। ক্যাথোড তো বাকিটা, তাহলে অ্যানোড একজন হলে বাকিজন তো ক্যাথোড। ক্যাথোডের বিজারণ বিভব, বাট স্যার কি তোমাকে বিজারণ বিভব দিছে? এটা তো জারণ বিভব, কারণ বি থেকে B3+ হয়েছে। তাহলে এর বিজারণ বিভবটা কী হবে? এর উল্টো, চিহ্নটা আলাদা এইটা। তাহলে তুমি লেখো -0.74 ভোল্ট। তাহলে এখানে তুমি পজিটিভ একটা মান পাবা, কারণ পজিটিভটা বড়, এত ভোল্ট। তাহলে যেহেতু তুমি পজিটিভ মান পাচ্ছ, তাহলে কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে হলো, তার মানে এই গ্যালভানোমিটারটা বিক্ষেপ দিবে প্রমাণ অবস্থায়। তাহলে বলো এইটুকু একটা ম্যাথ শুধুমাত্র যোগ বিয়োগ করতে পারলেই 4 মার্ক। এর একমাত্র কারণ হলো তাহলে তোমার অ্যানোড ক্যাথোডের কনসেপ্ট ক্লিয়ার থাকতে হয়, জারণ বিজারণের কনসেপ্ট ক্লিয়ার থাকতে হয়। আর স্যার যেটা দিছে এটা আসলে কোন বিভব, জারণ বিভব না বিজারণ বিভব, এইটুকু পারলে, এইটুকু আইডেন্টিফাই করা লাগে বিধায় তোমার এই সৃজনশীল ছোট যোগ বিয়োগ করি এত মার্ক। পারবা না? তাহলে আমাদের টাইপ 3 কিন্তু শেষ। এরপর আসো টাইপ 1 এর দিকে তাকাও। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়
আগে টাইপ 2 করি, সহজটা আগে করি। বি আয়নের দ্রবণ দস্তার পাত্রে রাখা যাবে কিনা বা নিরাপদে সংরক্ষণ করা যাবে কিনা। এখন কথা হচ্ছে বি দ্রবণ, বি আয়নের দ্রবণ, বলো তো বি আয়ন কোনটা ছিল? এটা না, তোমার বলা হয়েছে এটা পাত্র আছে, পাত্রটা হলো তোমার জিঙ্ক বা দস্তা, এটা হলো তোমার জিঙ্ক বা দস্তা। এই পাত্রের ভিতরে বি এর দ্রবণ রাখতে চাচ্ছে, B3+। হ্যাঁ, এর দ্রবণ বলতে কি বুঝবে বলো তো? B3+ মানে এর সাথে আরও কিছু একটা নেগেটিভ অংশ দিয়ে একটা লবণ টবণ যাই হোক, তার দ্রবণটা এই পাত্রে রাখতে চাচ্ছে। এটা রাখা যাবে কিনা এটা তোমাকে স্যার আস্ক করছে। এগুলো করার সহজ নিয়ম আমি তোমাকে কি বলছি, যার পাত্র তাকে তুমি অ্যানোড ধরো, তাহলে আগে আইডেন্টিফাই করে ফেলাইছো যে এই দুইজনের ভিতরে এটা তোমার অ্যানোড, এটা কিন্তু ধরে নিছো। হ্যাঁ, এটা কিন্তু সত্যি না। আর বাকি যেটা আছে তাহলে এটা কী হবে, এটাকে ধরে নেবা ক্যাথোড। এবার এদের ভিতরে বিক্রিয়া হবে কিনা, বিক্রিয়া কখন স্বতঃস্ফূর্ত হয়? যখন ই নট সেলের মান পজিটিভ হয়, একটু বলছি না আমরা। তাহলে তোমার এখন কথা হচ্ছে এই অ্যানোড এই ক্যাথোড ঠিক একইভাবে ই নট সেলের মানটা বের করা। তাহলে তুমি জানো না ই নট সেলের ইকুয়েশন কি? অ্যানোডের তোমার জারণ বিভব যোগ ক্যাথোডের বিজারণ বিভব। অ্যানোড কাকে ধরছো? জিঙ্ক বা দস্তা? বলো জিঙ্কের জারণ বিভবের মান, হ্যাঁ আমাদের মনে রাখতে হয়, ওই ছকটা কিন্তু মনে রাখতে হবে। বিজারণ বিভবের মান তুমি জানো জিঙ্কের -0.76, তাহলে জারণ বিভব কত হবে? +0.76 যোগ ক্যাথোডের বিজারণ বিভব, ক্যাথোড কি বি না, বি এর বিজারণ বিভবটা লাগবে। স্যার তো তোমাকে দিয়েছে জারণ বিভব, বাট বিজারণ বিভব তুমি বের করতে পারবে না, জাস্ট চিহ্ন উল্টে -0.74। স্যার জারণ বিভব দিছিল +0.74, আমি মাইনাস করে দিলাম, তার মানে বিজারণ বিভব পেলাম। তাহলে অ্যানোডের জারণ বিভব যোগ ক্যাথোডের বিজারণ বিভব লিখলাম। তাহলে বলো তো এখানে কত হয়? +0.76 -0.74 +0.02 না? যেহেতু মানটা তোমার পজিটিভ, তার মানে কোষ বিক্রিয়ার স্বতঃস্ফূর্ত হবে। তার মানে কি বলো তো, এটা যখন রাখা হয়েছে না, এখানে জিঙ্ক আর বি বিক্রিয়া করা শুরু করবে। তাহলে বলো বিক্রিয়া করলে পাত্রের ক্ষয় হয়ে যাবে না? এখান থেকে ক্ষয় তো ছিদ্র হয়ে যাবে। তাই যেহেতু তোমার কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে হবে, একটা বিক্রিয়া শুরু হবে, তাহলে এটা রাখা নিরাপদ না, তাহলে এটা রাখা যাবে না। এইটাই বলছে বি আয়নের দ্রবণ দস্তার পাত্রে নিরাপদে রাখা যাবে কিনা। আমরা সহজে করে দেখলাম রাখাটা পসিবল না, যেহেতু আমার মানটা পজিটিভ চলে আসছে, তার মানে বিক্রিয়া হচ্ছে, বিক্রিয়া হচ্ছে মানে কি, তাহলে তো রাখা যাবে না।